তাহলে আমরা সেকেন্ড পার্ট যেটা আমাদের চিকিৎসা পদ্ধতি এইটা কমপ্লিট করব। দেখো এইটা কোথায় আছে আমাদের, দেখো এখানে বলা আছে ফার্স্ট, দেখো চিকিৎসা পদ্ধতি, দেখো এটা আমরা কিন্তু পড়লাম তাই না, এটা আমরা বললাম আন্ডারস্ট্যান্ডিং লিগ্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক ফর পাবলিক হেলথ অফ ইন্ডিয়া, এটা আমরা পড়লাম তাই তো। এখন আমরা পড়তে যাচ্ছি এইটা ট্রিটমেন্ট প্রোটোকল, বেসিক আন্ডারস্ট্যান্ডিং ট্রিটমেন্ট অ্যান্ড পেশেন্ট কেয়ার, এটা আমরা চিকিৎসা পদ্ধতিটা এবার পড়তে যাচ্ছি, ক্লিয়ার। তাহলে এইটা পড়লে পারে কিন্তু আমাদের অনেকগুলোই কমপ্লিট হয়ে গেল, এটা পড়লে পারে আমাদের অনেকগুলো, আজকে মোটামুটি 3টা বা 4টা কমপ্লিট করে দেবো, ঠিক আছে, যাতে করে তোমাদের ফার্দার কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। চলো নেক্সট শুরু করি আমরা, যে মেডিকেল এথিক্স থেকে যে আমাদের একটা চিকিৎসার জন্য আমাদের কি কি ম্যানারের দরকার। এই যে নার্সরা তোমরা যে 2 দিন পরে নার্স হবে, ঠিক আছে, তোমাদের কি কি ম্যানারের দরকার সেটা কিন্তু এখানে তোমরা শিখতে পাবে। তো চলে আসে আমাদের, যে এখানে আমরা কি কি জানবো, যে ফার্স্ট মেডিকেল এথিক্স এর যদি আমরা ফার্স্ট জানি উপকারিতা, উপকারিতা কি বলেছে, যে এই এথিক্স এর আন্ডারে বলছে যে একজন রুগীর স্বার্থে তোমাকে কাজ করতে হবে। তুমি নার্সিং জব পেয়েছো, ঠিক আছে, তুমি ভাবছো যে না আমি জাস্ট ডিউটি করব, ঠিক আছে, সেই ডিউটিটা আমি ঠিকঠাক মতো পালন করব না, ঠিক আছে, যে না আমি যাব ব্যাস দিনের শেষে স্যালারি নেব, ঠিক আছে, এরকম ভাবে হবে না, ঠিক আছে, তোমাকে রুগীর স্বার্থে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে, এবং রুগীদের কষ্ট বা ক্ষতি কমানোর জন্য এবং তাদেরকে চিকিৎসা করতে হবে। তাহলে কি বললাম, যে তোমার রুগীর স্বার্থে কাজ করতে হবে, ঠিক আছে, এবং তোমার 100% বেস্ট দিতে হবে রুগীদের জন্য, এবং কষ্ট বা ক্ষতি কমাতে হবে, এবং রুগীর যাতে স্বাস্থ্য এবং জীবনের মান উন্নত করা যায়, এটা তোমার ফার্স্ট এথিক্স এর মধ্যে পড়ে। একটা নার্স হিসাবে তোমার ফার্স্ট এথিক্স এর মধ্যে কিন্তু এইটাই পড়বে, ক্লিয়ার। নেক্সট চলে আসে আমাদের, কি বলেছে, ক্ষতি না করা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের। বলেছে দেখো একটা লাইন বলেছে, প্রিমিয়াম নরেন্সেস, মানে কি, ফার্স্ট ডু নট হার্ম, তোমাকে ফার্স্ট এটা অ্যাসিওর করতে হবে যে তুমি যে রোগীটার ট্রিটমেন্ট করছো সে যাতে কোনোভাবেই তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, তোমাকে এটা অ্যাসিওর করতে হবে, ঠিক আছে, চিকিৎসায় যেন খালি উপকারী হয়, ক্ষতি না হয়। কিন্তু এইটাই তোমার কিন্তু ফার্স্ট এথিক্স এর মধ্যে পড়ছে অ্যাজ এ নার্স হিসাবে, এটা মাথায় একদম ঢুকিয়ে নাও, যে 2 দিন পরে তোমরা যখন নার্স হবে, যে তুমি পেশেন্ট এডি বেডে আছে, তুমি রিলস দেখছো মোবাইলে, সেটা কিন্তু না, তোমাকে এটা অ্যাসিওর করতে হবে যে না, তোমার আগে, সবচেয়ে আগে তোমার পেশেন্ট ইম্পর্টেন্ট, তুমি পেশেন্টকে দেখবে, তারপরে তুমি বাদ বাকি তোমার কাজ করবে। তো সেখানে তোমাকে দেখতে হবে, যেমন একটা এক্সাম্পল দিই, তুমি ধরে নাও কোনো একটা পেশেন্টকে সিপিআর দিচ্ছ, তো একদম খুব সিরিয়াস কোনো পেশেন্টকে সিপিআর দিচ্ছ, এবার তুমি এত জোরে সিপিআর দিচ্ছ যাতে তোমার বুকের বা পাঁজরের হাড় ভেঙে ফেললে, তাহলে কিন্তু সেরকম না, তোমাকে সমস্ত রকম ভাবেই ভাবতে হবে যে তুমি সিপিআরও যেন দাও, তার জন্য ক্ষতিও না হয়। আর যদি তুমি যদি এরকম মনে হয় যে না তুমি সিপিআর দিতে পারছো না বা ভেঙে যাবে, সেক্ষেত্রে তুমি কারো স্পেশাল ডক্টরের পরামর্শ নাও, কিন্তু তুমি ক্ষতি করো না পেশেন্টকে, ক্লিয়ার। নেক্সট চলে আসি আমরা, আর কি কি অধিকার আছে বা আর কি কি তোমাকে ধ্যান রাখতে হবে। তো বলছে রেসপেক্ট ফর অটোনমি, মানে যে মানসিকভাবে সুস্থ রোগীর নিজের চিকিৎসা গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে। যে কোনো রোগী যে তোমার কাছ থেকে চিকিৎসা নেবে না নেবে না, বা সে ট্রিটমেন্ট করতে করতে সে বললো আমি আর নেব না, তাহলে সেক্ষেত্রে তার অটোনমি, মানে সে তার নিজের ইচ্ছা মতো করবে। হ্যাঁ, তুমি তাকে ফোর্স করতে পারো না, তুমি তাকে বোঝাতে পারো, এটা কিন্তু তোমাকে মর্যাদা লঙ্ঘন করা যাবে না, এইটা হচ্ছে একটা রোগীর অধিকার কিন্তু, ঠিক আছে, রোগী কিন্তু এটা করতে পারে, ঠিক আছে। নেক্সট চলছে রেসপেক্ট ফর ডিগনিটি, ঠিক আছে, তার মানে রোগীর আবেগ, সম্পর্ক, গোপনীয়তা এবং শারীরিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তার মানে কি বলছে, যে রোগীর, তুমি ধরে নাও রোগীর প্রাইভেসি মেনটেন করতে হবে, যেমন অনেক ক্ষেত্রে অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে রুগীদের অনেক পার্সোনাল ডিটেলস ডক্টর দিতে, যেমন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে পারে বা তুমি কাউন্সিলরের কাছে গেলে পারে, কাউন্সিলররা কিন্তু তোমার সমস্ত কিছু জিজ্ঞেস করবে, কাউন্সিলররা
তোমার সমস্ত কিছু জিজ্ঞেস করবে, বা সাইকিয়াট্রিস্ট দেন কি হচ্ছে না হচ্ছে, তোমার লাইফে কি চলছে না চলছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু সমস্ত কিছুটাই জিজ্ঞেস করবে। এইবার তুমি অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ নার্স হিসাবে কিন্তু সেটাকে কিন্তু প্রাইভেসি রাখতে হবে, তুমি সেটাকে কারোর কাছে এক্সপোজ করতে পারবে না। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমাকে মেনে চলতে হবে। নেক্সট চলে আসে আমাদের সত্যবাদিতা। ঠিক আছে, রোগীর কি প্রবলেম হয়েছে না হয়েছে, রোগীর শারীরিক অবস্থা কি আছে, সেই সম্পর্কে রোগীকে সমস্ত সত্যি তথ্যটা জানাতে হবে। যে তুমি কি হচ্ছে নিজের ইনকামের জন্য, বা অনেক ডক্টর আছে যে এরকম বলা উচিত না, যাই হোক, শুধুমাত্র কিছু ইনকামের জন্য রুগীদের সত্যি কথাটা বলা হয় না, রুগীকে কি হয়েছে বা সেই ডক্টর আদৌ ট্রিটমেন্ট করতে পারবে কিনা সত্যটা বলে না। তারা দিনের পর ট্রিটমেন্ট করে যায়, কিন্তু সেক্ষেত্রে রুগী দেখা যাচ্ছে সুস্থ হচ্ছে না। ঠিক আছে, তো এই জিনিসটাও কিন্তু তোমাকে দেখতে হবে। তাহলে অ্যাজ এ নার্স হিসাবে বা অ্যাজ এ ডক্টর হিসাবে কিন্তু এই সত্যবাদিতাটা তোমাকে রাখতে হবে। অ্যান্ড ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার করতে হবে মানে যে সমাজে স্বাস্থ্য সেবা এবং সীমিত সম্পদের সুষম, তার মানে এই স্বাস্থ্যটা যে তুমি তোমার চেনা পরিচয় বলে তুমি তাকে বেটার অপরচুনিটি দিচ্ছ বা বেটার ট্রিটমেন্ট দিচ্ছ, এবং যে পুর তাকে অপরচুনিটি দেওয়া হচ্ছে না, এটা কিন্তু ঠিক নয়। তোমাকে এইটাও মানে ন্যায় বিচার করতে হবে, বন্টন করে রাখতে হবে, সবাইকে সমানভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। ক্লিয়ার? কোনো প্রবলেম এইটুকুতে বলো? না স্যার, ঠিক আছে। বুঝতে পারছো তো? অসুবিধা হচ্ছে না তো? না স্যার। ওকে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। নেটওয়ার্কের ইস্যুর জন্য নাকি? নেটওয়ার্ক ইস্যুর জন্য? হ্যাঁ স্যার, নেটওয়ার্ক ইস্যুর জন্য। ঠিক আছে, যতটা তুমি একটু নেটওয়ার্ক এরিয়াতে আসো। আমার এখানে মেবি কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমার এখানে ফুল নেটওয়ার্ক আছে, ওয়াইফাই থেকে চলছে। তো তুমি একটু দেখো নেটওয়ার্কে আসো, দেখো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর নাহলে আবার কাট করে আবার নতুন করে জয়েনিং করো, তাহলেও হতে পারে। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা। স্যার এখন ঠিক আছে। ওকে, নেক্সট চলে আসি আমরা বেড সাইড ম্যানার। যে একজন রোগীর সাথে চিকিৎসকের আচরণ কেমন হওয়া উচিত, একজন রোগীর সাথে চিকিৎসকের আচরণ কেমন হওয়া উচিত, এটাও কিন্তু দেখবে। কি বলছে, রোগীর সাথে চিকিৎসকের আচরণ যার মধ্যে সকল প্রকার মৌখিক এবং অমৌখিক যোগাযোগ অন্তর্ভুক্ত। তার মানে যে একজন রোগীর সাথে ডক্টর কি রকম ভাবে বিহেভ করবে, যে একজন রোগীর সাথে ডক্টর বিহেভ করবে যে রোগীর সমস্ত কথা যেটা রোগী বলতে পারছে, যে রোগীটার কি প্রবলেম হচ্ছে, এবং যেটা বলতে পারছে না। অনেক রোগী এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে মুখ দিয়ে কথাও বলতে পারছে না, সে জাস্ট খালি ইশারা দিয়ে দেখাচ্ছে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু একটা ডক্টরকে ভালোভাবে নোটিশ করতে হবে, যে রোগীটা কি বলছে এবং কি দেখাতে যাচ্ছে। এই এই জিনিসটা যে সমস্ত ডক্টরের স্ট্রং, যারা এটা বুঝতে পারে, তারা কিন্তু একটা ভালো ডক্টর হতে পারে, ভালো নার্স হতে পারে। তারা কিন্তু টোটালটাই বুঝে যায় যে রোগীর কোথাও কি প্রবলেম। যেমন আমাদের মায়েরা দেখো বাচ্চাদের যদি মুখেও না বলে সমস্ত কিছু বুঝে যায়, তেমন ভাবে একটা ডক্টর বা একটা নার্সকেও কিন্তু রোগীর মনোভাব বুঝতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আর এগুলো কিন্তু কোনো ডক্টরের এথিক্সের বইয়ে বা নার্সদের এথিক্সের বইয়ে কিন্তু কখনোই লেখা থাকে না। এগুলো এগুলো কি হয় দেখো সিনিয়রদের মাধ্যমে, যে তুমি তোমার সিনিয়রকে দেখবে, দেখবে যে সিনিয়ররা এরকম করছে, ঠিক আছে, তুমি কিন্তু ওখান থেকেই শিখবে, এটা দেখে শেখা হয়। ক্লিয়ার? এইবার এই ব্যাডসাইড ম্যানারের প্রধান হুমকি হাসপাতাল রোগীর পেছনে, যেমন হসপিটালে, যেগুলো আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এত রুগী থাকে যে সেখানে ডক্টরদের সম্ভব হয়ে ওঠে না, ডক্টরদের সম্ভব হয়ে ওঠে না যে প্রত্যেকটা রুগীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রত্যেকটা রুগীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছুটা শোনা। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় প্রবলেম গেল। সেকেন্ড আর কি প্রবলেম হচ্ছে, সেকেন্ড আর প্রবলেম হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার। ঠিক আছে, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানে কি, এখন ডক্টর বা নার্সরা এতটা পরিমাণে প্রযুক্তি বা এত ইনস্ট্রুমেন্ট ইউজ করছে যে রুগীদের কথা শোনার প্রয়োজনই মনে করছে না। সেই ক্ষেত্রে কি করছে, শুধুমাত্র টেস্ট লিখে দিচ্ছে, রুগীর কিছু বলতে হচ্ছে না, টেস্ট লিখে দিচ্ছে, টেস্ট করে নিয়ে এসে সেই টেস্টে ধরা পড়ে যাচ্ছে যে কি কি প্রবলেম হচ্ছে, তাই না? এখন এটা কিন্তু হচ্ছে, কিন্তু
প্রাচীন সময়ে আরো কিছু বছর আগে যেখানে এতটা মেডিকেল সায়েন্স উন্নত ছিল না, তখন কিন্তু ডক্টর বা নার্সরা কিন্তু গিয়ে কি হতো, রুগীর কাছে আগে শুনতো তাদের কি প্রবলেম হচ্ছে, দিয়ে তারপরে কিন্তু তারা ট্রিটমেন্টে নামতো। কিন্তু এখন সেটা যে প্রথম যে শুনে সমস্ত কিছু বুঝবে সেটা কিন্তু দরকার হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় অভাব পড়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা মেডিকেল গাইডলাইন্স। মেডিকেল গাইডলাইন্সে কি বলা আছে? মেডিকেল গাইডলাইন্সে বলা আছে যে স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও চিকিৎসার সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৈরির জন্য প্রমাণ ভিত্তিক এভিডেন্স মানদণ্ড। ঠিক আছে, যে চিকিৎসার জন্য যে তোমাকে কি করতে হবে সেটা কিন্তু এভিডেন্স, মানে তুমি একটা পেশেন্টের কি রোগ হয়েছে না হয়েছে, তোমার কাছে কোনো প্রেসক্রিপশন নেই, তুমি এমনি ট্রিটমেন্ট করে যাচ্ছ, এরকম না। তোমাকে সেটা কিন্তু এভিডেন্স বেস রাখতে হবে। ঠিক আছে, প্রমাণ ভিত্তিক নেওয়ার চেষ্টা করতে হবে। আর কেন প্রয়োজন? কারণ চিকিৎসার সমতা আনার জন্য। যে কোনো একজন লোকের বা কোনো একটা পেশেন্টের তোমার চেনা জানা, তার সেরকম কোনো ট্রিটমেন্টের দরকার নেই, তুমি তাকে ট্রিটমেন্ট করছো, কিন্তু যে গরিব তাকে তুমি ট্রিটমেন্ট দিচ্ছ না। ঠিক আছে, তারপর রুগী ও চিকিৎসকের ঝুঁকি কমানোর জন্য, যে অ্যাকচুয়ালি রুগীর কি প্রবলেম হচ্ছে, যে নেক্সট ডাক্তার এসে কি দেবে। তারপরে আর কি হচ্ছে, খরচ ও কার্যকারিতার মধ্যে ভারসাম্য বজায় রাখা। যে এই এভিডেন্স থাকলে পারে কি হচ্ছে, যে খরচ, কতটা খরচ হচ্ছে ট্রিটমেন্টের জন্য, আর কতটা ট্রিটমেন্ট হলো, অ্যাকচুয়ালি কতটা সুস্থ হলো, সেগুলো কিন্তু এর থেকেই বোঝা যায়। সেই জন্যই আমাদের এইটা কিন্তু দরকার। ঠিক আছে, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবে দেখো, সার্জিক্যাল সেফটি চেকলিস্টের মাধ্যমে মৃত্যুর হার কত 23% কমানো সম্ভব হয়েছে। যেমন এইখানে কি বলা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হিসাবে বলা হয়েছে যে তুমি কোনো একটা পেশেন্টকে কি কি মেডিসিন দিচ্ছ, কি কি ট্রিটমেন্ট করছো, তার একটা চেক লিস্ট তৈরি করা হচ্ছে। যে হ্যাঁ, আমি এই পেশেন্টকে এই ট্রিটমেন্ট গুলো করাচ্ছি, সেগুলোকে রাইট দেওয়া হচ্ছে, সেগুলোকে মার্ক করা হচ্ছে যে হ্যাঁ, এই ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়ে গেছে, নেক্সট আমি এই ট্রিটমেন্ট গুলো দেবো। তোমরা দেখবে হসপিটালে বা নার্সিং হোমে যখন প্রেসক্রিপশন লেখা হয়, কোন কোন মেডিসিন লেখা হয়েছে, কি কি মেডিসিন, সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস দেওয়া থাকে সেই প্রেসক্রিপশনে। নেক্সট ডক্টর বা তুমি যদি ডক্টর চেঞ্জ করো, সেক্ষেত্রে কিন্তু ডক্টররা সেই প্রেসক্রিপশন আগে দেখে, তাই না? সেই প্রেসক্রিপশন আগে দেখে, তারপর প্রেসক্রিপশন দেখার পরে কিন্তু তারপর ফার্দার ট্রিটমেন্ট শুরু করে। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু আমাদের এই মেডিকেল গাইডলাইন্স এর মধ্যে পড়ছে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা এই গাইডলাইনের ব্যবস্থা, মানে গাইডলাইন ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে। যে দেখো, প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে। তোমরা র্যাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি পড়েছিলে, তারপর হচ্ছে ল্যামার্কের ত্রুটি পড়েছিলে, তারপর হচ্ছে বায়োলজিতে তোমরা পড়েছিলে হচ্ছে আমাদের গ্রেগর জোহান মেন্ডেলের কিছু ত্রুটি, যে উনি জিন বলে কোনো কিছু বলেনি, উনি ফ্যাক্টর বলেছে। ঠিক আছে, এই সমস্তগুলো কিছু সীমাবদ্ধতা আছে, যে সব সময় সবকিছু বা প্রত্যেকটা সবাই সমস্ত কিছু ডিসক্রাইব করতে পারে না। ঠিক আছে, তারাও একটু, কেউ জয়েন্ট হতে চাচ্ছে মনে হচ্ছে। চলো তাহলে এই গাইডলাইনের চ্যালেঞ্জ কি, যে মানের ভিন্নতা। মানের ভিন্নতা বলতে কি বোঝানো হচ্ছে, যে মানের ভিন্নতা বলতে এখানে বোঝানো হচ্ছে কি, যে সব গাইডলাইনের মানসম্মত নয়। যে এত এত গাইডলাইন দেওয়া আছে, যে সেগুলো যদি মেনটেন করতে যাও তাহলে তুমি হয়তো ট্রিটমেন্টই করতে পারবে না। ঠিক আছে, তারপর কি হচ্ছে, পদ্ধতিগত সমস্যা ও স্বার্থের সংঘাত। ঠিক আছে, যে সেখানে যে কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো হয়তো পেশেন্ট নিতে যায় না, কিন্তু ট্রিটমেন্টের জন্য আমাদের করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এর মধ্যে পড়ছে। তারপরে এই গাইডলাইনের আর একটা সীমাবদ্ধতা আছে, যেখানে যখন এই গাইডলাইন গুলো তৈরি করা হয়, তখন কিন্তু কোনো রুগীকে সেখানে সামনে নিয়ে আসা হয় না। কারণ রুগীকে যদি সামনে নিয়ে এসে গাইডলাইন তৈরি করার কথা ভাবা হয়, তাহলে রুগী সেই ট্রিটমেন্ট চলাকালীন কি কি প্রবলেম ফেস করেছে বা রুগীরা কি কি প্রবলেম ফেস করে, সেগুলোর কথা লেখা থাকবে, কিন্তু কোনো রুগীকেই তো আনা হয় না। সেই জন্য গাইডলাইনে এই রুগীদের সম্পর্কে কোনো কিছু বলা হয় না, যে রুগীদের কোনটা সুবিধা হয় কোনটা সুবিধা হয় না। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে সময় উপযোগিতা। নতুন গবেষণার অভাবে পুরনো গাইডলাইনের প্রাসঙ্গিকতা হারাতে পারে। এবার নতুন নতুন এত গবেষণা হচ্ছে, এত রিসার্চ হচ্ছে, যাতে করে পুরনো গাইডলাইন কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বা পুরনো গাইডলাইন মেনে চলা সম্ভব হচ্ছে না, সমস্ত অ্যাডভান্স টেকনোলজি আসার জন্য। ক্লিয়ার? কোনো প্রবলেম এইটুকুতে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। নেক্সট চলে আসছি আমরা পেশেন্ট কেয়ার প্রোটোকল।
পেশেন্ট কেয়ার প্রোটোকলের মধ্যে কি কি পড়ছে? পেশেন্ট কেয়ার প্রোটোকলের মধ্যে আমাদের দেখো, পেশেন্ট কেয়ার প্রোটোকল নামের মধ্যেই কিন্তু টোটালটা আছে। বলছে নির্দিষ্ট কোনো চিকিৎসার পরিস্থিতির জন্য ধাপে ধাপে তৈরি করা পদ্ধতি। মানে তুমি কোনো পেশেন্টকে কোনো একটা ট্রিটমেন্ট করবে, এবং সেই ট্রিটমেন্ট করতে গেলে পরে তোমাকে ফার্স্ট থেকে লাস্ট স্টেপ ধীরে ধীরে সাজাতে হবে। যে আমি সাপোজ ধরে নাও যে তোমার সাডেনলি পেট ব্যথা করছে, খুব পেট ব্যথা করছে, সেক্ষেত্রে তুমি প্রথমেই কি করবে? তুমি প্রথমে পেটে ব্যথার ওষুধ দিবে, সেটাতে যদি কমে গেল তাহলে কমে গেল, তারপর যদি না কমে তাহলে তোমাকে ফার্দার ট্রিটমেন্ট করতে হবে বা পেটের তুমি ছবি করাতে পাঠাবে। তাহলে দেখো প্রত্যেক স্টেপে স্টেপে হচ্ছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে পেশেন্ট কেয়ার প্রোটোকল, যে তুমি একটা পেশেন্টের জন্য সিস্টেমেটিক একটা প্ল্যান বানাচ্ছ, যে হ্যাঁ এইটার পর আমি এটা করবো, এইটার পর আমি এটা করবো, তাহলে পেশেন্টের আলটিমেটলি লাস্ট অব্দি পৌঁছানো যাবে যে পেশেন্টের কি প্রবলেম হচ্ছে, তাই তো? তো এখানে কি হচ্ছে দেখো, আমাদের সেপসিস প্রোটোকল, যেটা দুটো রোগ নির্ণয় এবং অ্যান্টিবায়োটিক শুরু করার মাধ্যমে মৃত্যুর হার কমানো। না, এটা নর্মাল, ঠিক আছে, যে খুব তাড়াতাড়ি একটা পেশেন্টের রোগ নির্ণয় করতে হবে, একদম প্রাইমারি এটা। যে তোমার তোমার কথা শুনবে ডক্টররা, তোমার কি কি সিমটম হচ্ছে এই সমস্ত কিছু জেনে তারপরে কি করবে, তোমাকে বিভিন্ন মেডিসিন দিয়ে তাড়াতাড়ি করে তোমাকে সুস্থ করে দিবে। সেকেন্ড, আমাদের এনহ্যান্স রিকভারি আফটার সার্জারি। সেকেন্ড প্রোটোকলের মধ্যে পড়ছে হচ্ছে যে কোনো পেশেন্টের সার্জারি হচ্ছে, সার্জারি করার পর তাকে কি হচ্ছে, দ্রুত সুস্থ হয়ে যায়, সেটার জন্য আমাদের আরেকটা প্ল্যানিং করতে হয়, মাল্টি ডিসিপ্লিনারি প্ল্যানিং। যে একটা সার্জারি করার পরে যে সেই পেশেন্টকে কি করতে হবে কি করতে হবে না, এগুলো টোটালটা বলে দেওয়া হয়, যাতে খুব তাড়াতাড়ি সে সার্জারি থেকে রিকভারি করতে পারে, ঠিক আছে এগুলো। এবার এইটার জন্য আমাদের বাস্তবায়নের জন্য দুটো প্রযুক্তি করা আছে, একটা সিডিএসএস, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম। সেখানে কি হচ্ছে, ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে কি করা হচ্ছে, যে এখানে যে নার্সরা বা যারা তোমাকে পরিষেবা দেবে, ডক্টর বাদে যারা, তারা কিন্তু তোমাকে সাপোর্ট দেবে, ঠিক আছে, দেন কিভাবে কি করতে হবে ডিসিশন দেবে। আর একটা হচ্ছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস, আর সেখানে আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড রাখবে। যেমন তুমি ইসিজি করছো, ইউএসজি করছো, তাদের কাছে কিন্তু একটা রেকর্ড থাকে, সেই রেকর্ডের মাধ্যমে কিন্তু এগুলো বাস্তবায়িত করা যায়। ক্লিয়ার? নেক্সট চলে আসে আমরা নার্সিং কেয়ার এবং প্ল্যান, এনসিপি যেটাকে বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে, রোগীর বর্তমান স্বাস্থ্যের অবস্থা, প্রয়োজন এবং নিরাময়ের জন্য নার্সিং হস্তক্ষেপের একটা, এটা কিছুই না সেরকম, যে বলা আছে কোলাবোরেশন, ডাক্তার নার্স এবং থেরাপিস্টদের একসাথে কাজ করতে হবে, ঠিক আছে, স্বাস্থ্যসেবায় আইন নীতি এবং এথিক্স মেনে চলতে হবে, যে এগুলো কিন্তু মানতেই হবে, এটাই বলা আছে। আর একটা ধারাবাহিকতা, শিফটের পরিবর্তনের সময় রোগীর সঠিক তথ্য। যেমন সাপোজ এখানে বলা আছে যে একটা রোগীকে স্বাস্থ্য ভালো রাখতে গেলে পারে কি কি করতে হবে, ডক্টরদের কি কি করতে হবে, সবসময় ডক্টর নার্স আর যারা তোমার ট্রিটমেন্ট করছে তাদেরকে একসাথে কাজ করতে হবে, একত্রে কাজ করতে হবে, আর তাদের কিছু এথিক্স মেনে চলতে হবে। একটু আগে বললাম যে কি কি এথিক্স হয়, ঠিক আছে। আর একটা ধারাবাহিকতা, যেমন একটা নার্স যখন তার শিফটিং ডিউটি শেষ হয়ে যাবে, তখন সেই নার্সের উচিত যে নেক্সট যে নার্স আসছে সেই নার্সকে সমস্ত ডেটা প্রোভাইড করে দেওয়া সেই পেশেন্ট সম্পর্কে, ঠিক আছে, যাতে ফার্দার বেটার ট্রিটমেন্ট করা যেতে পারে। ক্লিয়ার? কোনো প্রবলেম এইটুকুতে? নেক্সট চলে আসি আমরা নার্সিং কেয়ারের 5টি ধাপ। নার্সিং কেয়ারের 5টি ধাপ, এটা খুব ইম্পর্টেন্ট। কি কি ধাপ দেখো, ফার্স্ট এডিপিআই, শর্ট ফর্ম দেওয়া আছে এডিপিআই। ফার্স্টে হচ্ছে অ্যাসেসমেন্ট, মূল্যায়ন করতে হবে, একটা রুগীকে নিতে হবে, রুগীকে নিয়ে রুগীর কথা কি বলছে, তার কি প্রবলেম, এগুলো সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। তোমরা যখন কোনো ডক্টরের কাছে যাও তখন কিন্তু ডক্টর জিজ্ঞাসা করে যে তোমার কি প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে, কতদিন ধরে এটা হচ্ছে, তোমার ফ্যামিলিতে আর কারো আছে কিনা এই প্রবলেমগুলো, সমস্ত কিছু এগুলো কিন্তু শোনে। তাহলে সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন। তারপরে কি করতে হবে, যে সেই তোমার মূল্যায়ন বা অ্যাসেসমেন্টের ভিত্তিতে একটা সমস্যা চিহ্নিত করবে। হ্যাঁ, যে তোমার কি কি প্রবলেম বললে সেই হিসাবে তোমার বললো যে হ্যাঁ তোমার অ্যাপেন্ডিসাইড হয়েছে বা তোমার গল ব্লাডার স্টোন হয়েছে, ওরা কিন্তু ধরে এটা। তারপরে সেটাকে ঠিক করার জন্য কিন্তু প্ল্যানিং করে, তার মানে এটাকে ঠিক করার জন্য প্ল্যানিং করছে। তারপরে প্ল্যানিং করার পর সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেশন করছে, ঠিক আছে। তারপর থেকে তোমার ট্রিটমেন্ট শুরু হচ্ছে, অ্যান্ড লাস্টে সেই ট্রিটমেন্টে তুমি কতটা আপডেটেড হচ্ছ, কতটা সুস্থ হচ্ছ, সেগুলো কিন্তু এরা অ্যাসিওর করে। তাহলে এই 5টা ধাপ একটা নার্সিং কেয়ারের প্ল্যানের মধ্যে পড়ছে। তাহলে কি কি ভাবে তুমি একটা রোগীকে চিকিৎসা করবে, তাকে শুনতে হবে, তার রোগ নির্ণয় করতে হবে,
তারপরে তাকে সারানোর জন্য প্ল্যানিং করতে হবে, ইমপ্লিমেশন করতে হবে, মানে সেই ট্রিটমেন্ট শুরু করতে হবে, অ্যান্ড লাস্টে বেলা ইভ্যালুয়েশন করতে হবে যে সে কতটা ঠিক হচ্ছে। নেক্সট চলে আসি। এই অবধি বলো কোনো প্রবলেম কারো? এই অবধি কারো কোনো প্রবলেম? না স্যার। নেক্সট চলে আসি। এবার আমাদের ওষুধ প্রদান, যে এই যে তুমি যে 5টা পার্ট দেখলে, 5টা ওয়ে দেখলে বা 5টা ধাপ দেখলে, সেই ধাপের মধ্যে আমাদের কিন্তু কি করতে হবে, যে সেই রুগীকে যে তুমি ট্রিটমেন্টটা শুরু করলে তাকে তো কিছু মেডিসিন দিতে হবে। সেই মেডিসিনটা কিভাবে তুমি অ্যাসিওর করাবে? দেখো, ওষুধ দেওয়ার আগে অবশ্যই কি কি যাচাই করতে হবে। রাইট পেশেন্ট, তুমি যাকে মেডিসিনটা দিচ্ছ সেটা কি আদৌ পেশেন্ট, সেটা কিন্তু তোমাকে যাচাই করতে হবে। সেই পেশেন্টটা, সরি, সেই মেডিসিনগুলো তো অন্য কেউ নিয়ে যেতে পারে, তাহলে সেই পেশেন্ট কিনা তার নাম, জন্ম তারিখ, তুমি যেমন সাপোজ ধরে নাও তুমি কোনো নার্সিং হোম বা কোথাও তুমি ইউএসজি করিয়েছো বা বিভিন্ন টেস্ট করিয়েছো বা ব্লাড টেস্ট করিয়েছো, তারপর তুমি যখন ব্লাডের রিপোর্টটা আনতে যাও তখন কিন্তু দেখবে তোমার কাছ থেকে নাম আর জন্ম তারিখ বা আহ, সমস্ত কিছু জিজ্ঞাসা করে, তোমার নাম কি বা তোমার বাবার নাম কি, ওই হিসাবে কিন্তু তোমাকে সেই রিপোর্টটা দেয়, তাই না? তাহলে তোমাকে এখানেও যে যে পেশেন্টটা আসছে মেডিসিন নেওয়ার জন্য, সেই পেশেন্টটা আদৌ পেশেন্ট কিনা, তাকে যদি তুমি মেডিসিনটা দিচ্ছ তোমাকে এটা অ্যাসিওর করতে হবে। তারপরে তারপরে কি করতে হবে, সঠিক ওষুধ দিতে হবে। সঠিক ওষুধ দিতে হবে মানে কি? সঠিক ওষুধ দিতে হবে মানে তোমার যে প্রেসক্রিপশনটা ছিল সেই প্রেসক্রিপশনের সাথে তোমার ওষুধটাকে বারবার করে মিলাতে হবে, মিলিয়ে দেখতে হবে যে তুমি ওই প্রেসক্রিপশনের সাথে দিয়েছো কিনা। এখানে একটা কথা বলে রাখি যে আমাদের ইন্ডিয়াতে ডক্টরদের হ্যান্ড রাইটিং এর জন্য, ডক্টররা কি লিখে রাখে, ডক্টরদের হ্যান্ড রাইটিং এর জন্য অনেক পেশেন্টরা সঠিক মেডিসিন পায় না, সেক্ষেত্রে তারা ভুল মেডিসিন খেয়ে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে। ঠিক আছে, সেখানে বারবার করে যারা মেডিসিন দিচ্ছে তাদের কিন্তু বারবার করে মিলাতে হবে প্রেসক্রিপশনের সাথে, রাইট ডোজ। তারপরে চলে আসি যে সেই পেশেন্টটা কতটা পরিমাণে ডোজ নেবে। দেখা গেলো যে তোমরা জানো যে ঘুমের মেডিসিন যদি কেউ বেশি খেয়ে নেয় তাহলে কিন্তু তার বিভিন্ন রকম প্রবলেম হয়, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে, তাকে সঠিক ডোজ জানাতে হবে যে হ্যাঁ তোমার জন্য এই ডোজটাই এনাফ, ঠিক আছে, এর চেয়ে বেশি ডোজ নেবে না, ঠিক আছে, এটা কিন্তু তাকে প্রপারলি জানাতে হবে। তারপরে রাইট রুট, কখন মানে সে মেডিসিনটা কি করতে হবে, যে মুখে খেতে হবে না ইনজেকশনের মাধ্যমে দিতে হবে, এটা কিন্তু তাকে জানাতে হবে। আর রাইট টাইম, কখন খেতে হবে, 30 মিনিট খাওয়ার আগে না পরে, ঠিক আছে, এগুলো কিন্তু মেডিসিন দেওয়ার সময় অবশ্যই যাচাই করতে হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসে। এবার ওষুধ দেওয়ার সময় বা একটা ক্লিনিক্যালে যখন তুমি কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করছো তখন কিন্তু তোমাকে আর কয়েকটা জিনিস ধ্যান রাখতে হবে। হ্যান্ড হাইজিন, যে তুমি কোন একটা পেশেন্টকে তুমি হাত দিয়ে ছুঁয়ে এসছো বা তুমি তার ট্রিটমেন্ট করেছো, এবার সেই হাতটা তুমি স্যানিটাইজেশন না করে তুমি অন্য একটা পেশেন্টকে দেখলে তাহলে তো কন্টামিনেশন হতে পারে, তাই না? তাহলে তোমাকে হাত ক্লিন করে রাখতে হবে। তারপরে প্রিপারেশন, প্রিপারেশন তার মানে প্রিপারেশন মানে বলছে শান্ত ও কোলাহল মুক্ত পরিবেশে ওষুধ প্রস্তুত করা। এবার যে তুমি যে ওষুধটা দিচ্ছ সেটা ইনজেকশন হতে পারে বা এমনি ওরাল মেডিসিন হতে পারে, ঠিক আছে, তোমার আশেপাশে যদি চিৎকার চেঁচামেচি গ্যাঞ্জাম হয় তাহলে সেক্ষেত্রে তোমার মাইন্ড তো ডাইভার্ট হতেই পারে, তাহলে এগুলোকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে। তারপর পেশেন্ট অ্যাসেসমেন্ট, ওষুধ দেওয়ার আগে রুগীর কোনো অ্যালার্জি আছে কিনা, তুমি যে মেডিসিনটা রুগীকে দিচ্ছ, দেখা গেলো সেই মেডিসিনটা দেওয়ার পর মেডিসিনটা খেয়ে তার অ্যালার্জি উঠে গেল বা আদার্স র্যাশ উঠে গেল, তাহলে সেক্ষেত্রে তোমার পেশেন্টের কাছ থেকে কিন্তু জানতে হবে যে তার অ্যালার্জির প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তুমি কোনো মেডিসিনকে ইনজেকশন দিচ্ছ, তাহলে ইনজেকশন দেওয়ার পরে সেই ইনজেকশনটা একটা নিরাপদ জায়গায় ফেলতে হবে যাতে সেখান থেকে অন্য কারোর ডিজিজ না হতে পারে। এবং তুমি যে মেডিসিন দিলে, কত মাত্রায় মেডিসিন দিলে, কি কি মেডিসিন দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু একটা ডকুমেন্টেশন করতে হবে যাতে পরবর্তীকালে নেক্সট ডক্টর এসে বা নেক্সট নার্স এসে সেটা জানতে পারে যে হ্যাঁ এই পেশেন্টকে এই মেডিসিন গুলো দেওয়া হয়েছে। ক্লিয়ার? কোনো প্রবলেম বলো? এবার মাস্টার শিট যেটাকে বলা হচ্ছে, যে আমাদের মেডিকেল এথিক্স, আমাদের কি করা উচিত না করা উচিত এগুলো সম্পর্কে আমাদের মেডিকেল এথিক্স বলে। মেডিকেল গাইডলাইনে প্রমাণ ভিত্তিক মানদণ্ড মানে কি হচ্ছে, মেডিকেল গাইডলাইনে কোনটার পর কি করতে হবে এগুলো বলা হচ্ছে। প্রোটোকল মানে ধাপে ধাপে চিকিৎসা করতে হবে। আর নার্সিং কেয়ার মানে রুগীদের জন্য কি প্ল্যান, নির্দিষ্ট প্ল্যান, এটা কিন্তু আমাদের
মাস্টারশিপ বা এটা গাইডলাইন্স এর আন্ডারেই পড়ছে। কোনো প্রবলেম বলো এটুকুতে? তাহলে এই ছিল আমাদের সেকেন্ড পার্ট। তাহলে কয়টা কমপ্লিট হলো আমাদের? 2টা। দুটো, তাই তো? নেক্সট টাইম আছে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আপনি মোটামুটি পড়ান। আজকে যদি আর দুটো, মানে দুটো হয়ে গেল, আর দুটো কমপ্লিট করাতে হ্যাঁ পারি স্যার তাহলে আপনি করান। আমি করাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি সেটা স্যার, দেখি। কত? হ্যাঁ স্যার করান। আচ্ছা, এইটা তো করিয়েই শেষ করব, ঠিক আছে? ক্লিনিক্যাল নিউট্রিশন এইটা করিয়েই শেষ করব, ঠিক আছে? আর একটা দিন হয়তো কাল বা পরশু আর একটা অনলাইন ক্লাস যদি আমি সময় পাই নিয়ে নেব, ঠিক আছে? তাহলে তোমাদের ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ম্যাক্সিমামটা না, আচ্ছা, পুরোটাই ঠিক আছে। কমপ্লিট হয়ে যাবে। তোমাদের খালি বাকি থাকবে হচ্ছে ওই ইতের পার্টটা বাকি থাকছে। দেখো কোন পার্টটা বাকি থাকছে, আমাদের এই টেলিমেডিসিনের পার্টটা বাকি থাকবে। যদি আজকে এইটা করিয়ে দিতে পারি তাহলে টেলিমেডিসিনের পার্টটা বাকি থাকছে, আর মেন্টাল হেলথ এই পার্টটা বাকি থাকবে। দুটো গেল, ঠিক আছে? আর এই পেজ থেকে তো টোটালটা হয়ে গেল। এখন আমরা করাতে যাচ্ছি হচ্ছে এইটা, ক্লিনিক্যাল নিউট্রিশন। এইটা আমরা এখন করাতে যাচ্ছি। এইটা করালে পারে আর বাকি থাকছেই না সেরকম ভাবে। দেখো এইটা আমরা এখন করাতে যাচ্ছি, ক্লিনিক্যাল নিউট্রিশন। আর তাহলে এই পেজ থেকে বাকি থাকছে মেন্টাল হেলথ আর হচ্ছে আমাদের এই টেলিমেডিসিন, ঠিক আছে? এই এই দুটো পার্টি বাকি থাকছে। আর তোমাদের তো বলেছিলাম যে স্কেলিটন সিস্টেম, নার্ভাস সিস্টেম, তারপর হচ্ছে এক্সক্রিটারি সিস্টেম, এটা একটু দেখতে। যদি আমি নোট রেডি করে ফেলেছি, আমি তোমাদের নোট দিয়ে দিলে পারেও তোমরা পড়ে নিতে পারবে। তারপর যদি সময় থাকে তাহলে আমরা কিন্তু সেই পার্টটা কমপ্লিট করবো। তার মানে আজকে এইটা কমপ্লিট করানোর পরে আর একটা ক্লাসে টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তোমরা যদি ওই হিউম্যান ফিজিওলজিটা তোমরা নিজে পড়ে নাও, ঠিক আছে? আমি নোটস দিয়ে দেবো, এবার তোমরা নিজেরা পড়ে নেবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমি আর একটা ক্লাস অনলাইনে আপলোড করে দেবো। ক্লিয়ার? ঠিক আছে।